হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আজকে ফিজিক্স আমাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব লেকচার 6, স্বাগতম সবাইকে। তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, তারপর হচ্ছে বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সব কিছু ওকে আছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। আর যারা যারা এই কোর্সটি করছে তাদেরকে একটু মেনশন করে দাও। যারা যারা কোর্সটি এনরোল করেছে তাদেরকে সবাই একটু, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যারা যারা কোর্সটি এনরোল করেছে। তো আজকে আমরা আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব লেকচার 6-এ চলে এসেছি। আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি। আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ আজকে লেকচারের পর আর বাকি থাকবে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক। এই 4টা কনসেপ্ট পড়িয়ে ফেললে চ্যাপ্টারটা ক্লোজ। সো আজকে আমরা গড় মুক্ত পথ দেখব, গড় মুক্ত পথের বিভিন্ন ধরনের ইকুয়েশন দেখব। আর যদি গড় মুক্ত পথ পড়িয়ে টাইম পাই তাহলে স্বাধীনতার মাত্রা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই একটু আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর আমার পেছনে বোর্ড দেখা যাচ্ছে কিনা, অল ওকে কিনা একটু কমেন্ট করে জানাও। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর 2 মিনিটের মতো টাইম দিব, তারপর আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা কোর্সটি এনরোল করেছে। যারা কোর্সটি এনরোল করেছে সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, তো তোমরা সবাই বলছো অল ক্লিয়ার। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো যারা এই কোর্সটা এনরোল করেছে। তো আমি বেশি টাইম নিব না, খুব দ্রুত শুরু করে দিব ক্লাসটা, ওকে? একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা কোর্সটি করেছে, কারণ অনেকে হয়তো ভুলে যেতে পারে যে 10টায় ক্লাস আছে। তো যারা যারা কোর্সটি করছে 140 জন নাকি 45 জন মেবি, পারলে সবাইকে মেনশন করে দাও। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, গড় মুক্ত পথ। আজকে আমরা গড় মুক্ত পথ বা মেইন ফ্রি পাথ নিয়ে আলোচনা করব। কি মেইন ফ্রি পাথ, গড় মুক্ত পথ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবাই একটু চলে আসো দ্রুত, সবাই একটু দ্রুত চলে আসো, ওকে? তো দেখো গড় মুক্ত পথ দেখো, আমরা আজকে কি করব? গড় মুক্ত পথ। আচ্ছা দেখো, আমি যদি আবার একটা গ্যাস পাত্র চিন্তা করি, যদি গ্যাস আধার চিন্তা করি, ধরো এই গ্যাস আধারের মধ্যে অসংখ্য কি আছে? গ্যাস পার্টিকেলস আছে। এই গ্যাস পাত্রে বা গ্যাস আধারের মধ্যে কি আছে? অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে। আমি জানি না কতগুলো আছে, বাট আমি ধরে নিলাম একটা গ্যাস পাত্রে n সংখ্যক গ্যাস পার্টিকেলস আছে। এখন এই গ্যাস পার্টিকেলসগুলা, গ্যাসের গতিতত্ত্ব কি বলেছে? গ্যাসের গতিতত্ত্ব বলেছে গ্যাস অণুগুলা সতত সঞ্চরণশীল এবং এরা সবসময় কি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কি বলেছে? গ্যাস পার্টিকেলগুলা সতত সঞ্চরণশীল এবং এরা একে অপরের সাথে কিসে লিপ্ত হয়? সংঘর্ষে লিপ্ত হয়। সো দেখো, যদি এই গ্যাস পার্টিকেলসগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন কি ঘটনাটা ঘটবে আমি একটু দেখাই। দেখো, আমি এটা একটা গ্যাস পার্টিকেলস কনসিডার করে নিলাম। তো ধরে নিলাম আমি এই গ্যাস পার্টিকেলসটাকে একটা ধাক্কা দিল, ঠিক আছে? এই গ্যাস পার্টিকেলসটাকে একটা ধাক্কা দিল। তো একটু চিন্তা করে দেখো, এই গ্যাস পার্টিকেলস আর এই গ্যাস পার্টিকেলের মাঝখানে আর কোনো পার্টিকেলস কি আছে? আমি এখানে যে গ্যাস পার্টিকেলস দুইটা কনসিডার করে নিলাম, যে দুইটা গ্যাস পার্টিকেলস একটা আরেকটাকে কি দিল? ধাক্কা দিল। সো এই ধাক্কার মাঝখানে কি আর কোনো পার্টিকেলস আছে? আর কোনো পার্টিকেলস নেই। তো ধাক্কার মাঝখানে যে পথটা রয়েছে এটা মুক্ত পথ না? ধাক্কার মাঝখানে যে পথটা রয়েছে এটা মুক্ত পথ না? সো এটাকে বলা হয় মুক্ত পথ। এটাকে কি বলা হয়? মুক্ত পথ। তো এটা একটা গ্যাস পার্টিকেলস, এই গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিল। সো এই দুইটা ধাক্কার মধ্যবর্তী যে পথ সেটাকে কি বলা হয়? মুক্ত পথ। একটু সবাই আসছো? সবাই কি চলে আসছো? কতজন আসছো ক্লাসে কতজন আসছো? আচ্ছা, তো দেখো এই গ্যাস পার্টিকেলসটাকে ধাক্কা দিচ্ছে। সো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুক্ত পথ। তাহলে লিখো মুক্ত পথ।
দুটি ধাক্কার সময় অণুগুলো গ্যাস অণুগুলা লিখবা, অবশ্যই গ্যাস অণু লিখবা, অবশ্যই কি লিখবা, গ্যাস অণু লিখবা। দুটি ধাক্কার সময় গ্যাস অণুগুলো যে সরল রেখায় গমন করে, দেখো দুটি ধাক্কার সময় গ্যাস অণুগুলা যে সরল রেখায় গমন করতেছে সেই সরল রেখাকে কি বলা হয়, মুক্ত পথ। যে সরল রেখায় গমন করে তাকে মুক্ত পথ বলে। তাকে কি বলে? তাকে মুক্ত পথ বলে। দেখো দুটি ধাক্কার সময় গ্যাস অণুগুলা যে সরল রেখায় গমন করছে তাকে মুক্ত পথ বলে। তো এখন আমি এখানে অসংখ্য ধাক্কা কনসিডার করে নিব, ঠিক আছে? ধরো আমার এটা একটা ধাক্কা, প্রথম ধাক্কা। এখন এই গ্যাস পার্টিকেলসটাকে ধাক্কা দেওয়ার পর এই গ্যাস পার্টিকেলসটাকে ধাক্কা দিল, এটা আরেকটা ধাক্কা। তো এই গ্যাস পার্টিকেলসটা আমি ধরে নিলাম এই গ্যাস পার্টিকেলকে ধাক্কা দিল, এটা একটা ধাক্কা। এবার এই গ্যাস পার্টিকেলসটা আমি ধরে নিলাম এটাকে আরেকটা ধাক্কা দিল, এটা আরেকটা ধাক্কা। এবার এটাকে একটা ধাক্কা দিল, এবার এটা কি করলো, এটাকে একটা ধাক্কা দিল। তাহলে দেখো তো এখানে অনেকগুলো ধাক্কা না? যেমন এটা একটা ধাক্কা, এই ধাক্কার মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম s1। এটা একটা ধাক্কা, এই ধাক্কার মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম s2। এটা একটা ধাক্কা, এই ধাক্কার মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম s3। সিমিলারলি s4, s5, s6। তো এখন এখানে তো তোমার এই কয়েকটা ফিক্সড পার্টিকেল না, এখানে আরো অনেকগুলা পার্টিকেলস আছে। তো ধরে নিলাম আমি এই গ্যাস পাত্রের মধ্যে আরো অনেকগুলা কি আছে, আরো অনেকগুলা গ্যাস পার্টিকেলস আছে। সো ধরে নিলাম এখানে n সংখ্যক ধাক্কা সংঘটিত হলো, ডট 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 দিয়ে আমি ধরে নিলাম এখানে n সংখ্যক ধাক্কা সংঘটিত হলো। তো এটার নাম দিলাম Sn। তাহলে এখানে দেখো তো প্রত্যেকটা ধাক্কা এক একটা মুক্ত পথ না? প্রত্যেকটা ধাক্কার মাঝখানে কি কিছু আছে? দুইটা গ্যাস অণুর ধাক্কার মাঝখানে কি অন্য কোনো পার্টিকেলস আছে? দুইটা গ্যাস পার্টিকেলসের মধ্যবর্তী সংঘর্ষ, দুইটা গ্যাস পার্টিকেলসের মধ্যবর্তী কলিশনের মাঝখানে আর কোনো পার্টিকেলস নেই। তার মানে দুইটা গ্যাস পার্টিকেলের মধ্যবর্তী যে সংঘর্ষ, সেই মধ্যবর্তী দূরত্বের মধ্যে দেখো কোনো কি নাই, কোনো গ্যাস পার্টিকেলস নাই। সো এগুলো হচ্ছে মুক্ত পথ, ফ্রি পাথ। এগুলো সবগুলো হচ্ছে কি s1, s2, s3, s4, s5, s6, sn। এগুলো হচ্ছে ফ্রি পাথ, এগুলো হচ্ছে কি ফ্রি পাথ বা মুক্ত পথ। এখন গড় মুক্ত পথ কি? গড় মুক্ত পথ হচ্ছে তুমি এই সবগুলা মুক্ত পথ যোগ করে, গড় মুক্ত পথ হচ্ছে তুমি এই সবগুলা মুক্ত পথ যোগ করে যতটা ধাক্কা হয়েছে টোটাল নাম্বার অফ ধাক্কা দিয়ে যদি ভাগ করে দাও, সবগুলা মুক্ত পথ, সবগুলা ফ্রি পাথের দূরত্ব যদি যোগ করে টোটাল নাম্বার অফ ধাক্কা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা? মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ পেয়ে যাবা। কথাটা বুঝতে পারছো? তাহলে আমি আবার বলছি, প্রত্যেকটা ধাক্কার মধ্যবর্তী দূরত্ব যোগ করে যদি তুমি টোটাল নাম্বার অফ ধাক্কা, টোটাল নাম্বার অফ থ্রাস্ট দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা? মুক্ত পথ পেয়ে যাবা। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, টোটাল ফ্রি পাথকে, টোটাল অ্যামাউন্ট অফ ফ্রি পাথকে যদি তুমি টোটাল অ্যামাউন্ট অফ থ্রাস্ট, টোটাল অ্যামাউন্ট অফ ফ্রি পাথ ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ থ্রাস্ট ইজ ইকুয়াল মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ। তো গড় মুক্ত পথ দেখো, গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ জিনিসটা কি? তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলো যোগ করে, পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলো যোগ করে টোটাল ধাক্কা দিয়ে, টোটাল সংঘর্ষের সংখ্যা দিয়ে বা টোটাল ধাক্কা দিয়ে, টোটাল সংঘর্ষের সংখ্যা, টোটাল সংঘর্ষের সংখ্যা বা টোটাল ধাক্কা, টোটাল ধাক্কা, টোটাল ধাক্কা দিয়ে, টোটাল ধাক্কা দিয়ে কি করতে হবে? টোটাল ধাক্কা দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। টোটাল ধাক্কা দিয়ে ভাগ করলে, টোটাল ধাক্কা দিয়ে ভাগ করলে গড় মুক্ত পথ পাওয়া যায়, গড় মুক্ত পথ পাওয়া যায়।
ভাগ করলে যা পাওয়া যায়, আচ্ছা যা পাওয়া যায় তাকে গড়মুক্ত পথ বলে। যা পাওয়া যায় তাকে কি বলে? গড়মুক্ত পথ বলে। তো সুতরাং গড়মুক্ত পথ সমান কি? গড়মুক্ত পথ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট ধাক্কা, মোট ধাক্কার সংখ্যা, মোট ধাক্কার সংখ্যা। তাহলে এখানে দেখো আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত? S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5 প্লাস S6 প্লাস Sn। আমি যদি এই সবগুলো দূরত্ব যদি যোগ করি তাহলে আমি মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব না? তাহলে দেখো আমার এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস ডট 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 প্লাস Sn। আর আমার মোট ধাক্কার সংখ্যা কত? মোট ধাক্কার সংখ্যা আমি ধরে নিলাম n। আমার তো এখানে এই গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে, তো অসংখ্য গ্যাস পার্টিকেলস একে অপরকে ধাক্কা দিচ্ছে, অবশ্যই অসংখ্য গ্যাস পার্টিকেলস একে অপরকে ধাক্কা দিচ্ছে। তো আমি কয়টা ধাক্কা কনসিডার করবো? এই জন্য আমি n সংখ্যক ধাক্কা কনসিডার করে নিলাম, তাহলে এটা হচ্ছে n। সো গড়মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সো এটাই হচ্ছে গড়মুক্ত পথ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ধাক্কার সংখ্যা। এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা অর্পানন্দি কমেন্ট করছো, বুঝছি। আচ্ছা শাহ কবির লিখেছো জাক্কাস রকমের ক্লিয়ার। আচ্ছা শ্রেয়া চৌধুরী বুঝছি। আচ্ছা ওকে। আচ্ছা শাহরিন মাহিয়া লিখেছে আবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ কেন বলবো না, অবশ্যই বলবো। আচ্ছা দেখো গড়মুক্ত পথ হচ্ছে টোটালি সিম্পলি একটা জিনিস, তোমার একটা গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে, একটা গ্যাস পার্টিকেলস যখন আরেকটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিবে, একটা গ্যাস পার্টিকেলস যখন আরেকটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিবে, সিম্পলি ওই দুইটা ধাক্কার মাঝখানে অন্য কোনো গ্যাস পার্টিকেলস নাই। সো দুইটা ধাক্কার মাঝখানে যদি অন্য কোনো গ্যাস পার্টিকেলস না থাকে, দুইটা ধাক্কার মাঝখানে যদি অন্য কোনো গ্যাস পার্টিকেলস না থাকে, তাহলে ওটাকে বলা হয় মুক্ত পথ, ফ্রি পাথ। এরকম অসংখ্য মুক্ত পথকে যদি একসাথে যোগ করে টোটাল নাম্বার অফ ধাক্কা দ্বারা ভাগ করে দাও, তাহলে কি পেয়ে যাবা? গড়মুক্ত পথ পেয়ে যাবা। আবার বলতেছি, দুইটা পার্টিকেলস যখন একে অপরের সাথে সংঘর্ষ করবে, তাদের মাঝখানে কোনো পার্টিকেলস নাই, তার মানে এই দুইটা সংঘর্ষ করার সময় মাঝখানে কিছু পাচ্ছে না, একটা ফ্রি রাস্তা পাচ্ছে, ওটাকে বলা হয় এটাকে বলা হয় ফ্রি পাথ, মুক্ত পথ। এবার এরকম তো অসংখ্য সংঘর্ষ হচ্ছে, এখানে অসংখ্য সংঘর্ষে অসংখ্য মুক্ত পথ আছে, এই অসংখ্য মুক্ত পথ একসাথে যোগ করে টোটাল নাম্বার অফ সংঘর্ষ দিয়ে ভাগ করে দাও। অসংখ্য মুক্ত পথ একসাথে যোগ করবা, টোটাল নাম্বার অফ সংঘর্ষ, টোটাল নাম্বার অফ ধাক্কা, টোটাল নাম্বার অফ থ্রাস্ট দিয়ে ভাগ করে দিবা, কি পেয়ে যাবা? গড়মুক্ত পথ পেয়ে যাবা, মেইন ফ্রি পাথ পেয়ে যাবা। তো আশা করি সবাই এবার বুঝতে পারছো, সবাই ক্লিয়ার। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, সবার লেখা যদি শেষ হয়ে থাকে সবাই একটু ডান লিখো। হাসিনা আক্তার লিখছো সব পড়া গোলাই ফেলতেছি স্যার। আচ্ছা সমস্যা নাই, তোমাদেরকে কালকে একদিন বন্ধ দেওয়া হবে যাতে তোমরা আগের সবগুলা লেকচার একটু গুছাই নিতে পারো, ঠিক আছে? একটু মনোযোগী হয়ে কনসেন্ট্রেট করবা, তাহলে গুলাবা না, ঠিক আছে? সব এখানে গুলানোর মতো কিছু নাই, সবগুলা কনসেপ্ট। ফিজিক্সের আসল মজা হচ্ছে আসলে কনসেপ্ট কানেক্ট করার মধ্যে। তো তুমি যখন একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট কানেক্ট করতে পারবা, তখন দেখবা যে ফিজিক্সের আসল মজা, ঠিক আছে? তো এই ছিল গড়মুক্ত পথ। সো এই গড়মুক্ত পথ এখানের মধ্যে তো আমি হাবিজাবি অনেক বাংলা কথা লিখলাম। এখন ফিজিক্স অবশ্যই হাবিজাবি বাংলা কথায় বিশ্বাসী না, সে চাই ম্যাথমেটিক্যাল বেসড ইকুয়েশন। ওকে, তো এখন এই গড়মুক্ত পথের উপর, মেইন ফ্রি পাথের উপর বিজ্ঞানী ক্লসিয়াস একটা ইকুয়েশন দিয়েছেন।
তো আমরা এখন গড়মুক্ত পথের জন্য ক্লসিয়াসের সমীকরণটা পড়ব। তো চলো গড়মুক্ত পথের সমীকরণ, ক্লসিয়াসের সমীকরণ, ঠিক আছে? গড়মুক্ত পথের সমীকরণ সেটা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণ। তো গড়মুক্ত পথের জন্য লিখো ক্লসিয়াসের সমীকরণ, লিখো ক্লসিয়াসের সমীকরণ, ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ লিখো, ক্লসিয়াসের গড় মুক্ত পথের সমীকরণ, ক্লসিয়াস ইকুয়েশন। ওকে, ক্লসিয়াস আমরা এখন পড়ব কি? ক্লসিয়াস ইকুয়েশন। তো ক্লসিয়াস কি করছে দেখো, ক্লসিয়াস একটা সিলিন্ডার কনসিডার করে নিছে। ক্লসিয়াস কি করছে? একটা সিলিন্ডার কনসিডার করে নিলেন, একটা সিলিন্ডার কনসিডার করে নিলেন। তো এই সিলিন্ডারের মাঝখানে একটা গ্যাস অণু, এখানে একটা গ্যাস অণু, আর এখানে আরেকটা গ্যাস পার্টিকেলস রাখলেন। তো আমি এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এগুলো হচ্ছে সব গ্যাস পার্টিকেলস, এগুলো হচ্ছে সেন্টার অফ দ্য গ্যাস পার্টিকেলস, যদি গ্যাস পার্টিকেলসগুলো গোলাকার হয়। তো ক্লসিয়াস কি করছে? একটা সিলিন্ডার আকৃতির কি করছে? একটা সিলিন্ডার আকৃতি, একটা সিলিন্ড্রিক্যাল শেপ কনসিডার করে নিছে। তো এই সিলিন্ডারের মুখে এরকম তিনটা গ্যাস পার্টিকেলস কনসিডার করছে। ভালো করে দেখো, ক্লসিয়াস, বিজ্ঞানী ক্লসিয়াস গড়মুক্ত পথের সমীকরণ বের করার জন্য, একটা কথা বলি তোমাদেরকে, ক্লসিয়াস গড়মুক্ত পথের সমীকরণ বের করতে গিয়ে দেখলেন ওইখানে প্রত্যেকটা অণু আসলে গ্যাস পাত্রের মধ্যে গতিশীল, প্রত্যেকটা অণু গ্যাস পাত্রের মধ্যে তোমার গতিশীল। তো এখন প্রত্যেকটা অণুকে যদি ক্লসিয়াস কনসিডার করে গতিশীল, প্রত্যেকটা অণুকে যদি গতিশীল কনসিডার করা হয়, তাহলে গড়মুক্ত পথের ইকুয়েশনটা বের করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, ক্লসিয়াস দেখলেন যে ইকুয়েশনটা ডিরাইভ করতে গিয়ে ক্লসিয়াস কি দেখলেন? একটা গ্যাস পাত্রের মধ্যে তো সবগুলো অণুই গতিশীল, রাইট? একটা গ্যাস পাত্রের মধ্যে সবগুলো অণুই কি সতত সঞ্চরণশীল। এখন যদি সবগুলো অণুকে যদি গতিশীল ধরা হয়, তখন গড়মুক্ত পথের ইকুয়েশনটা বের করা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সো ক্লসিয়াস কি করছে? এমন একটা অণুকে বেছে নিছে, ক্লসিয়াস এমন একটা অণুকে বেছে নিছে যে অণুগুলা প্রত্যেকটা অণুর সাথে কি করবে? সংঘর্ষ করবে। ক্লসিয়াস কি করছে? গড়মুক্ত পথের ইকুয়েশন বের করার জন্য, ক্লসিয়াস গড়মুক্ত পথের ইকুয়েশন বের করার জন্য এমন একটা গ্যাস পার্টিকেলসকে কনসিডার করে নিল যে গ্যাস পার্টিকেলসটা পাত্রে থাকা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের সাথে কি করবে? সংঘর্ষ করবে। এবং ক্লসিয়াস প্রমাণ করার সাথে কি করছে? বাকি সবগুলো গ্যাস পার্টিকেলসকে কি ধরছে? স্থির ধরে রাখছে। তো ক্লসিয়াস কি করছে? এমন একটা গ্যাস পার্টিকেলস কনসিডার করলো, বিজ্ঞানী ক্লসিয়াস এমন একটা গ্যাস পার্টিকেলস কনসিডার করলেন যে গ্যাস পার্টিকেলসটা পাত্রে থাকা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের সাথে সংঘর্ষ করবে, বাট এই একটা গ্যাস পার্টিকেলস ছাড়া বাকি সবগুলো গ্যাস পার্টিকেলস স্থির ধরে নিছেন। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? ক্লসিয়াস গড়মুক্ত পথের ইকুয়েশন বের করতে গিয়ে এমন একটা গ্যাস পার্টিকেলস কনসিডার করে নিল যে গ্যাস পার্টিকেলসটা সবার সাথে সংঘর্ষ করবে এবং বাকিগুলোকে কি ধরে নিছে? প্রমাণ করার সুবিধার্থে স্থির ধরে নিছে। আমার এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই কথাটা সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এই কথাটা সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও, ক্লসিয়াসের কথাটা। ক্লসিয়াসের কথাটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে আশা করি সবাই বুঝে গেছো। একজন কোরবানির বন্ধ চাইতেছে, সব কিছু দেওয়া হবে। কোরবান যেহেতু আসতেছে অবশ্যই বন্ধ দেওয়া হবে। সবাইকে অগ্রিম ঈদ মুবারকের শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে, হাম্বা মুবারক সবাইকে। ওকে, আচ্ছা যাই হোক, তো জোকস অ্যাপার্ট একটু মজা করলাম আর কি। তো দেখো তাহলে বিজ্ঞানী ক্লসিয়াস কি করছে? এমন একটা গ্যাস পার্টিকেলস কনসিডার করে নিল যেটা গ্যাস পাত্রে থাকা প্রত্যেকটা গ্যাস অণুর সাথে কি করবে? সংঘর্ষ করবে এবং অপর গ্যাস পার্টিকেলসগুলোকে কি ধরে নিল? স্থির ধরে নিল। এখন দেখো, এখন আমার সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসের সেন্টার থেকে যদি আমি এই দূরত্বটা টানি, তাহলে এটা দেখো তো, সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলের ব্যাসার্ধ, সি বিন্দুতে থাকা গ্যাস অণুটার ব্যাসার্ধ। আমি যদি এই দূরত্বটা টানি তাহলে এই দূরত্বটা হচ্ছে সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলের ব্যাসার্ধ। এবার আমি যদি এই দূরত্বটা টানি,
তাহলে সেটা হচ্ছে বি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসের ব্যাসার্ধ। তাহলে দেখো তো এই দুইটা যদি যোগ করে দিই, এই দুইটা ব্যাসার্ধ যদি যোগ করে দিই, তাহলে সেটা দুইটা ব্যাসার্ধ যদি যোগ করে দেই তাহলে সেটা একটা গ্যাস অণুর ব্যাস হয়ে যায় না? আমি যদি দুইটা গ্যাস পার্টিকেলসের ব্যাসার্ধ, দুইটা গ্যাস অণুর ব্যাসার্ধ যদি যোগ করে দেই তাহলে সেটা একটা গ্যাস অণুর ব্যাস হয়ে যায়। এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সো আমি এই বরাবর একটা লাইন কনসিডার করে নিব, এই বরাবর আমি একদম মিড পয়েন্ট বরাবর একটা লাইন কি করে নিব, একটা লাইন কনসিডার করে নিব। আচ্ছা, আমার এই জিনিসটা একটু মুছি, সিলিন্ডারটা রাখা হয়েছে আসলে এইভাবে, সিলিন্ডারটা রাখা হয়েছে আসলে এইভাবে, ঠিক আছে, একদম মিড পয়েন্টে রাখা হয়েছে। দেখো তো দেখো, আমি যদি এই দুইটা দূরত্ব কনসিডার করি, আমি যদি দুইটা গ্যাস অণুর মধ্যবর্তী ব্যাসার্ধগুলো যোগ করে দিই তাহলে একটা গ্যাস অণুর ব্যাস পেয়ে যাব না? দুইটা ব্যাসার্ধ যোগ করলে কি পাওয়া যায়? একটা গ্যাস অণুর ব্যাস পাওয়া যায়। সো ব্যাস পেয়ে গেলাম। তো ধরে নিলাম এটা হচ্ছে তোমার গ্যাস অণুর ব্যাস, এটাকে আমি ডি দিয়ে কনসিডার করলাম। তো এই দুইটা বি আর সি গ্যাস অণুর যেটা ব্যাস সেটা এই সিলিন্ডারটার ব্যাসার্ধ না? এই সিলিন্ডারের ব্যাসার্ধ না এটা, এই সিলিন্ডার আসলে ব্যাসার্ধ। আর আমি ধরে নিলাম এই সিলিন্ডারটার মধ্যবর্তী উচ্চতা বা দূরত্ব হচ্ছে তোমার এল। এই সিলিন্ডারটার মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা হচ্ছে কত? এল। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এবং মনে করি সিলিন্ডারটিতে n সংখ্যক গ্যাস অণু রয়েছে। সিলিন্ডারটির প্রতি একক আয়তনে, ধরো সিলিন্ডারটির প্রতি একক আয়তনে মনে করি সিলিন্ডারটির প্রতি একক আয়তনে এই সিলিন্ডারটার পার ইউনিট ভলিউমে n সংখ্যক গ্যাস পার্টিকেলস আছে। তো মনে করি সিলিন্ডারটির প্রতি একক আয়তনে n সংখ্যক গ্যাস অণু রয়েছে, n সংখ্যক গ্যাস অণু রয়েছে। তাহলে দেখো এই সিলিন্ডারটার দূরত্ব হচ্ছে L, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে D। দুইটা অণু যেটা ব্যাস এটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। তো সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে D, তারপর উচ্চতা বা দূরত্ব হচ্ছে কত? L। তাহলে সিলিন্ডারের ভলিউম কত? সিলিন্ডারের আয়তন কত? আমরা সবাই জানি একটা সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ অথবা পাই ডি স্কোয়ার এল। এখানে আর হয় না, ব্যাসার্ধটা হয়েছে এখানে ডি আর এইচটাকে কনসিডার করা হয়েছে এল হিসেবে। তাহলে সুতরাং সিলিন্ডারের আয়তন, আচ্ছা, আয়তন বের করার আগে আমি আরো কিছু ফান্ডামেন্টাল জিনিস লিখে রাখি। সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে ডি, সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে কত? সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে ডি। আর সিলিন্ডারের তোমার উচ্চতা ধরতে পারো, উচ্চতা হচ্ছে কত? এল। সুতরাং সিলিন্ডারের আয়তন কত হবে? সিলিন্ডারের আয়তন হচ্ছে কত? আমরা সবাই জানি সিলিন্ডারের আয়তন পাই ডি স্কোয়ার এল। সো এতটুকু পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার একটু দেখো এখানে আমি একটা লাইন লিখেছি, সিলিন্ডারটির প্রতি একক আয়তনে n সংখ্যক গ্যাস অণু রয়েছে। সিলিন্ডারটির প্রতি একক আয়তনে n সংখ্যক গ্যাস অণু রয়েছে, অর্থাৎ পার ইউনিট ভলিউমে একটা সিলিন্ডারের পার ইউনিট ভলিউমে n সংখ্যক কি আছে? n সংখ্যক গ্যাস পার্টিকেলস আছে। অর্থাৎ একটা সিলিন্ডারকে যদি তুমি অনেকগুলো আয়তনে বিভক্ত করে নাও, প্রত্যেকটা আয়তনে কি আছে? n সংখ্যক গ্যাস পার্টিকেলস আছে। তাহলে টোটাল আয়তনে কয়টা আছে? আমি যদি n দিয়ে যদি টোটাল গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো? আমি টোটাল আয়তনে গ্যাস পার্টিকেলসের সংখ্যা পেয়ে যাব না? এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। সবাই একটু বুঝতে পারছো কিনা একটু, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই ডি স্কোয়ার এল, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই ডি স্কোয়ার এল। সো পার ইউনিট
পার ইউনিট ভলিউমে প্রতি একক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে তাহলে মোট অণুর সংখ্যা কত? সুতরাং মোট অণুর সংখ্যা হচ্ছে মোট অণুর সংখ্যা মোট অণুর সংখ্যা মোট অণুর সংখ্যা হচ্ছে তোমার প্রতি একক আয়তনে n সংখ্যক অণু, প্রতি একক আয়তনে পার ইউনিট ভলিউমে n সংখ্যক গ্যাস পার্টিকেলস, টোটাল ভলিউম হচ্ছে পাই ডি স্কোয়ার এল। তাহলে টোটাল অণুর সংখ্যা কত? n ইন্টু পাই ডি স্কোয়ার এল না? সবাই বুঝতে পারছো নাকি? কমেন্ট করো। প্রতি একক আয়তন অণুর সংখ্যা হচ্ছে n, পার ইউনিট ভলিউমে তোমার পার্টিকেলসের নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ ইকুয়াল টু n। নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ ইকুয়াল টু কত? n। তাহলে টোটাল ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার এল। সো টোটাল নাম্বার অফ পার্টিকেলস কত হবে? n ইন্টু পাই ডি স্কোয়ার এল হবে না? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। সবাই একটু জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এখন ওকে, এখন দেখো তাহলে মোট অনুসংখ্যা কত? n ইন্টু পাই ডি স্কোয়ার এল। আচ্ছা, এবার দেখো, এবার আমি ধরে নিলাম এই যে এই সি পার্টিকেলসটা তোমার, এই সি পার্টিকেলসটা তোমার এই বরাবর যাবে, এই বরাবর সিলিন্ডারের মধ্য দিয়ে যাবে। তাহলে দেখো এখানে বি পার্টিকেলসের পাশে আরো অনেকগুলো পার্টিকেলস আছে, এভাবে আরো অনেকগুলো পার্টিকেলস আছে। আবার এ পার্টিকেলসের পাশেও অনেকগুলো গ্যাস পার্টিকেলস থাকবে। তো মাঝখানে যদি সি পার্টিকেলসটা গতিশীল হয়, মাঝখানে যদি সি পার্টিকেলসটা গতিশীল হয়, মাঝখানে যদি সি পার্টিকেলসটা গতিশীল হয় তাহলে প্রত্যেকটা অণুর সাথে সংঘর্ষ করবে না? মাঝখানে যদি সি পার্টিকেলসটা গতিশীল হয়, মাঝখানে যদি সি পার্টিকেলসটা গতিশীল হয়, এদিকে থাকা পার্টিকেলস আর এদিকে থাকা পার্টিকেলস সবগুলোর সাথে সংঘর্ষ করছে না? তাহলে দেখো সিলিন্ডারের মধ্যে থাকা সি পার্টিকেলসটা যদি ঠিক মাঝখান বরাবর গতিশীল হয় তাহলে সিলিন্ডারের উপরে এবং নিচে থাকা সবগুলো অণুর সাথে কি করবে? সংঘর্ষ করবে। বিকজ এইটা হচ্ছে তোমার সিলিন্ডারের ব্যাসার্ধ, মানে এই অণুটার ব্যাস, এটা হচ্ছে এই অণুটার ব্যাস, নিচের অণুটার ব্যাস। তাহলে কি হবে? ব্যাসের মধ্যে থাকা, ব্যাসের রেঞ্জে থাকা অথবা ব্যাসের থেকে কম রেঞ্জে থাকা প্রত্যেকটা অণুর সাথে সে কি করবে? সংঘর্ষ করবে, কারণ সে ব্যাসের মধ্যে আছে। ব্যাসের মধ্যে আছে, উভয় পাশে সমান দূরত্ব আসে। তাহলে উভয় পাশে যেহেতু সমান দূরত্ব আছে, তাহলে উপরে এবং নিচে প্রত্যেকটা পার্টিকেলসের সাথে মাঝখানে সি পার্টিকেলসটা গতিশীল হওয়ার সময়, সিলিন্ডারের ভিতরে গতিশীল হওয়ার সময় উপরে থাকা পার্টিকেলস এবং নিচে থাকা পার্টিকেলস প্রত্যেকটার সাথে দেখো তো টাচে আছে না? টাচে থাকা মানে কি? সংঘর্ষ করা। টাচে থাকা মানে কি? সংঘর্ষ করা। আমি আবারও বলতেছি, সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা, সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা যখন সিলিন্ডারের মধ্য দিয়ে চলা শুরু করবে, যে স্ট্রেট লাইন বরাবর যখন চলা শুরু করবে, দেখো সি বিন্দুতে থাকা পার্টিকেলসটা যখন এই স্ট্রেট লাইন বরাবর চলা শুরু করবে, স্ট্রেট লাইন বরাবর চলা শুরু করবে, তখন এটা দেখো ব্যাস বরাবর যাচ্ছে না? এভাবে এই যে ব্যাস বরাবর যাচ্ছে, এদিকে ব্যাস বরাবর যাচ্ছে। সো এই ব্যাসের মধ্যে তোমার বিতে থাকা গ্যাস পার্টিকেলস আছে অনেকগুলো, এ বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলস আছে অনেকগুলো। অর্থাৎ সিলিন্ডারের ভিতর যতগুলা গ্যাস পার্টিকেলস আছে, সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের সাথে সংঘর্ষ করবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? অর্থাৎ সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা পুরা সিলিন্ডারের মধ্যে যতগুলো অণু আছে ততগুলো অণুর সাথে সংঘর্ষ করবে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার বুঝছো কিনা জানাও। এই জিনিসটা বুঝলে গড়মুক্তবোধ সলভ হয়ে গেছে। এই জিনিসটা বুঝলে গড়মুক্তবোধ সলভ হয়ে গেছে। এই জিনিসটা বুঝছো কিনা বলো। এই জিনিসটা বুঝছো কিনা বলো। এই জিনিসটা বুঝছো কিনা বলো। ধাক্কার ব্যাপারটা সবাই বুঝছো কিনা বলো। সিলিন্ডারের ভিতর থাকা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিবে, ওই জিনিসটা বুঝছো কিনা বলো। আর এইচ রাহাত লিখেছো বুঝছো। আচ্ছা আচ্ছা, অর্পানন্দী লিখেছো আরেকবার বলার জন্য। হ্যাঁ অবশ্যই বলবো। বাকিদের কি মতামত? শাহ কবির লিখেছো বুঝছো। তানজিলা বিথি লিখেছো আবার একটু বুঝান। আচ্ছা বুঝাবো। আচ্ছা আরেকবার বলবো। ওকে ওকে, এই জিনিসটা একটু জটিল জিনিসটা যদি বুঝে যাও তাহলে দেখবা বুঝে যাবা। আমি আবার একটু দেখাচ্ছি, আবার একটু দেখো, আবার একটু দেখো, আবার একটু দেখো, সবাই কনসেন্ট্রেট করো, আবার একটু দেখো। আচ্ছা, এ বিন্দুতে যে গ্যাস পার্টিকেলসটা আছে, এ বিন্দুতে যে গ্যাস পার্টিকেলসটা আছে, আমি শুরুতে কি বলে নিছি?
ক্লসিয়াস এমন একটা গ্যাস পার্টিকেলস কনসিডার করছে যেটা সবার সাথে সংঘর্ষ করবে আর বাকিগুলো সব কি স্থির থাকবে। সো আমি এ বরাবর শুধু কি এই একটা সিলিন্ডারের ভিতরে আরো অনেকগুলো গ্যাস পার্টিকেলস আছে না, তো এ বরাবর এর সাথে সমান্তরালে যতগুলো গ্যাস পার্টিকেলস আছে সবগুলো এঁকে নিলাম। এ বরাবর এর সাথে সমান্তরালে যতগুলো গ্যাস পার্টিকেলস আছে সবগুলা এঁকে নিলাম। এবার বিতে আসো, বি বরাবরও অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে না, তো সবগুলাকে আমি এঁকে নিলাম। ধরো আমি এখানে সবগুলাকে এঁকে নিছি, সবগুলাকে কি করছি এঁকে নিছি, সবগুলা পার্টিকেলসে গ্যাস পার্টিকেলসকে আমি এঁকে নিলাম। তো এবার দেখো, এবার দেখো, এবার একটু কনসেন্ট্রেট করো। এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। এবার এই যে ক্লসিয়াস যে গ্যাস পার্টিকেলসটা কনসিডার করছে সেটা হচ্ছে সি, মানে এই সিটা হচ্ছে এমন একটা গ্যাস পার্টিকেলস যেটা প্রত্যেকটা অণুর সাথে সংঘর্ষ করবে, যেটা প্রত্যেকটা অণুর সাথে সংঘর্ষ করবে। এখন এই যে সিতে থাকা গ্যাস পার্টিকেলসটা, গ্যাস অণুটা তোমার কি করলো, সিতে থাকা গ্যাস অণুটা তোমার ঠিক এই বরাবর, তাহলে ওর রেঞ্জ হচ্ছে এটা, ওর রেঞ্জ হচ্ছে কোনটা, এটা, ওর ব্যাস, ওর রেঞ্জ হচ্ছে ওর ব্যাস, ওর রেঞ্জ হচ্ছে ওর ব্যাস। তো সিতে থাকা গ্যাস পার্টিকেলসগুলো যখন, সিতে থাকা গ্যাস পার্টিকেলসটি একটা গ্যাস পার্টিকেলস, সি বিন্দুতে থাকা গ্যাস অণুটা যখন তোমার এই বরাবর যাবে, এই বরাবর যখন যাবে তখন সেটা এটাকে একটা ধাক্কা দিবে, প্রত্যেককে একটা একটা ধাক্কা দিয়ে দিয়ে যাবে না। সিতে থাকা গ্যাস পার্টিকেলসগুলো দেখো তো প্রত্যেকের সাথে টাচ হয়েছে না। সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা যখন ঠিক মধ্যবিন্দু বরাবর সোজা যখন দৌড় দিবে, সোজা যখন সংঘর্ষের জন্য যাবে, তাহলে উপরে এবং নিচে থাকা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলকে টাচ করছে না। টাচ করা মানে তো সংঘর্ষ হওয়া, টাচ করা মানে কি সংঘর্ষ হওয়া। তো সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা গতিশীল হওয়ার সময় উপরে এবং নিচে যতগুলো গ্যাস পার্টিকেলস আছে সবগুলোকে যদি টাচ করে থাকে, ওই টাচ মানেই হচ্ছে সংঘর্ষ। তার মানে হলো সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলকে টাচ করবে এবং ধাক্কা দিবে, সংঘর্ষ করবে। অর্থাৎ একটা সিলিন্ডারে থাকা যতগুলা তোমার কি আছে গ্যাস অণু আছে অতগুলা গ্যাস অণুকে ধাক্কা দিছে। এবার সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। এবার সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এবার সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। জান্নাতুলিমা লিখেছো এলটাকে কি ধরছেন, এলটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, এলটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। একটা সিলিন্ডার যদি এভাবে থাকতো, একটা সিলিন্ডার যদি এভাবে থাকতো, তুমি এটাকে কি ধরতা, সিলিন্ডারের উচ্চতা ধরতা না। তো আমি এটাকে এইচ না ধরে এল ধরলাম, এল ধরার পর সিলিন্ডারটিকে এভাবে শোয়াই দিলাম। একটা সিলিন্ডার আগে এই টাইপের ছিল, এই টাইপের ছিল, এখন সিলিন্ডারটাকে এভাবে সরাই দিছি। সো দেখো এলটা আগে যদি এভাবে থাকে এখন এভাবে হয়ে গেছে না, এলটা যদি আগে এভাবে থাকে এখন এলটা এভাবে হয়ে গেছে। তো এলটা হচ্ছে আসলে সিলিন্ডারের উচ্চতা ছাড়া আর কিছু না। সিলিন্ডারের উচ্চতা আর এই গ্যাস অণু কর্তৃক টোটাল অতিক্রান্ত দূরত্ব। গ্যাস অণুটাতে এখান থেকে যে অণুটা সংঘর্ষ করবে সেই অণুটা তোমার এখান থেকে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত যাইতে পারবে, এর বাইরে তো আর যাইতে পারবে না। সো এটাই হচ্ছে কথা। তো সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে ওকে, সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে মোট অনুসংখ্যা যতটা, তাহলে দেখো এখানে টোটাল যতটা অনুসংখ্যা আছে সবগুলো অণুকেই এই সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা ধাক্কা দিছে না স্যার। এইখানে টোটাল, এটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে টোটাল অনুসংখ্যা, এটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে টোটাল অনুসংখ্যা। তো সিলিন্ডারের মধ্যে টোটাল যতগুলা গ্যাস পার্টিকেলস আছে, টোটাল যতগুলা গ্যাস পার্টিকেলস আছে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসকে এই সি অণুটা কি দিছে, ধাক্কা দিছে না। তাহলে সিলিন্ডারের মধ্যে অনুসংখ্যা যত, টোটাল ধাক্কার সংখ্যাও তত। তাহলে একটা লাইন লিখে ফেলো সুন্দর করে, সিলিন্ডারের মধ্যে মোট অনুসংখ্যা যত, সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারের মধ্যে মোট অণুর সংখ্যা যত, মোট ধাক্কার সংখ্যাও তত, মোট ধাক্কার সংখ্যাও কি তত। এই লাইনটা আমি কেন লিখলাম আরো একবার বলতেছি। আমার এখানে এই পুরো সিলিন্ডারটিতে টোটাল নাম্বার অফ পার্টিকেলস বা টোটাল গ্যাস অনুসংখ্যা কত, n ইন্টু পাই ডি স্কোয়ার এল।
সো একটু আগে আমি এটা তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিছে এবং তোমরা সেটা বুঝছো। তাহলে সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা যদি পুরো সিলিন্ডারের প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দেয়, তাহলে যতটি গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিয়েছে স্যার, যতটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিছে ততটাই সংঘর্ষ হয়েছে না? যতটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দিছে ঠিক ততটাই সংঘর্ষ হয়েছে না? ততটা ধাক্কা দিছে না? মনে করো আমি একটা গতিশীল কণা নিলাম, গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে তোমার 10টা গ্যাস অণু আছে। এখন ওই গতিশীল কণাটাকে যদি ধাক্কা দেওয়ার পর, ছেড়ে দেওয়ার পর সেটা যদি 10টা কণাকেই ধাক্কা দেয়, তাহলে টোটাল ধাক্কা কয়টা? 10টা। তাহলে এখানের মধ্যে একটা সি পার্টিকেলস, সি বিন্দুতে একটা গ্যাস পার্টিকেলস, সিলিন্ডারের মধ্যে এই সংখ্যক তোমার অণু, টোটাল গ্যাস অণু, টোটাল গ্যাস পার্টিকেলস। এবার সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা যদি সিলিন্ডারে থাকা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসকে ধাক্কা দেয়, তাহলে টোটাল ধাক্কার সংখ্যা কত? যতটা গ্যাস পার্টিকেলস আছে তত। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন এই লাইনটা সবাই যদি বুঝতে পারো, সুতরাং গড়মুক্ত পথ সমান আমরা কি জানি? একটু আগে আমরা দেখেছি গড়মুক্ত পথ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ধাক্কা। তাহলে গড়মুক্ত পথ সমান কি? মোট অতিক্রান্ত দূরত্ব। একটু আগে দেখেছি এটা, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ কত? মোট ধাক্কা। মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ কত? মোট ধাক্কা। তাহলে একটু দেখো এখানে গড়মুক্ত পথ মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখো তো, এই সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা টোটাল এই দূরত্বটা অতিক্রম করছে না? তাহলে এই দূরত্বটা টোটাল কত? এই দূরত্বটা টোটাল এল না? তাহলে দেখো তো, সি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা সিলিন্ডারের ভিতরে টোটাল এল দূরত্ব অতিক্রম করছে না? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এল। মোট অতিক্রান্ত দূরত্ব কত? এল। মোট ধাক্কা কত? মোট ধাক্কা সমান মোট অণুর সংখ্যা। একটু আগে বলছি কতটা ধাক্কা দিবে, যতটা অণু আছে ঠিক ততটাই ধাক্কা দিবে, বিকজ এসি বিন্দুতে থাকা গ্যাস পার্টিকেলসটা ক্লসিয়াস ধরে নিছে, সবগুলো অণুকে ধাক্কা দিবে। কিভাবে ধাক্কা দিবে একটু আগে এক্সপ্লেন করেছি, তোমরা সবাই বুঝেছো। সো মোট ধাক্কা কত? টোটাল অনুসংখ্যা। তাহলে টোটাল অনুসংখ্যা কত? n ইন্টু পাই ডি স্কোয়ার এল। n ইন্টু কত? পাই ডি স্কোয়ার এল। সো গড়মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সেখানে যদি এল এল চলে যায়, তাহলে আর কত থাকে? 1/n পাই ডি স্কোয়ার, 1/n পাই ডি স্কোয়ার, যেটা হচ্ছে কি ক্লসিয়াসের গড়মুক্ত পথের রাশিমালা। সবাই একটু বুঝতে পারছো কিনা ছটফট কমেন্ট করে জানাও, আর লেখা শেষ হলে ডান লিখবা। ওকে, এটা হচ্ছে ক্লসিয়াসের গড়মুক্ত পথের রাশিমালা। এটা হচ্ছে ক্লসিয়াসের গড়মুক্ত পথের রাশিমালা। এটা হচ্ছে ক্লসিয়াসের গড়মুক্ত পথের রাশিমালা। তো সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও, আর লেখা শেষ হলে ডান লিখো। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও, লেখা শেষ হলে ডান লিখো। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, লেখা শেষ হলে ডান লিখো। সবাই ডান লিখতেছো, বুঝতে পারছো কিনা? লেখা শেষ নাকি ভালো করে বুঝতে পারছো সেটা বলো। শুধু লিখলে হবে না, বুঝতে হবে, সবকিছু বুঝতে হবে। বুঝছো কিনা বলো। আচ্ছা, সবাই লিখছো যে ডান, বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি ক্লসিয়াসের কি গড়মুক্ত পথের রাশিমালা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো তাহলে আমি এগুলো একটু মুছি। আমি এখানে তাহলে কি পেলাম? তাহলে আমি এখানে পেলাম ক্লসিয়াসের গড়মুক্ত পথের রাশিমালা হচ্ছে ল্যামডা সমান 1/n পাই ডি স্কোয়ার। সো এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে ক্লসিয়াসের গড়মুক্ত পথের ইকুয়েশন। সো এই গড়মুক্ত পথের সমীকরণ আমি কি পেলাম? এই গড়মুক্ত পথের সমীকরণ আমি পেলাম ল্যামডা সমান কত? 1/n পাই ডি স্কোয়ার, 1/n পাই ডি স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে আমি একটু করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছি, আচ্ছা 1/n পাই কত? ডি স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ল্যামডা সমানুপাতিক কত? 1/n না? তাহলে গড়মুক্ত পথ সমানুপাতিক, এটা কি ব্যস্তানুপাতিক? গড়মুক্ত পথ ব্যস্তানুপাতিক কি? 1 প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি গড়মুক্ত পথ প্রতি একক আয়তনে অণুর সংখ্যার কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ তোমার প্রতি একক আয়তনে অণুর সংখ্যা যত বাড়বে
গড় মুক্ত পথ তত কমবে। প্রতি একক আয়তনে অণুর সংখ্যা যত বাড়বে গড় মুক্ত পথ তত কমবে। কেন দেখো, আবার তুমি একটা সাইলিন্ড্রিক্যাল শেপের একটা সিলিন্ডার কনসিডার করে নাও। তো ধরো এখানে অনেকগুলো অণুর সংখ্যা বাড়ছে, এখানে অনেকগুলো অণু, এখানে অণুর সংখ্যা অনেক বেড়ে গেছে, এখানে অণুর সংখ্যা, এই গ্যাস সিলিন্ডারটার মধ্যে অণুর সংখ্যা অনেকগুলা। তো অণুর সংখ্যা যখন অনেকগুলা হবে মুক্ত পথের পরিমাণ কমে যাবে না? অণুর সংখ্যা যখন অনেকগুলো হবে এখানে, তাহলে মুক্ত পথ দেখো, এই যে একটা দুইটা তিনটা, এবার এই সংঘর্ষগুলো হচ্ছে মুক্ত পথ। তো দেখো মুক্ত পথের মানটা অনেক ছোট হয়ে গেছে যখন অণুর সংখ্যা অনেক বেড়ে গেছে, যখন অণুর সংখ্যা অনেক বেড়ে গেছে মুক্ত পথের মানটা অনেক ছোট হয়ে গেছে। তাহলে মুক্ত পথ যদি ছোট হয় তাহলে অ্যাভারেজ মিন ফ্রি পাথ গড় মুক্ত পথ অনেক ছোট হবে। সো এই জন্যই বলা হচ্ছে অণুর সংখ্যা যদি অনেক বেশি বেড়ে যায় তখন গড় মুক্ত পথ কি হবে? কমে যাবে। অণুর সংখ্যা বেড়ে গেল, গড় মুক্ত পথ কমে গেল। সো গড় মুক্ত পথ অণুর সংখ্যার প্রতি একক আয়তন অণুর সংখ্যার কি ব্যস্তানুপাতিক। মিন ফ্রি পাথ is inversely proportional to total number of particles per unit volume. Total number of gas particles per unit volume. Mean free path is inversely proportional to total number of particles per unit volume. অর্থাৎ তুমি যখন গ্যাস পাত্রের মধ্যে প্রতি একক আয়তনে, তুমি যখন একটা গ্যাস পাত্রের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বাড়াবা তখন তোমার মুক্ত পথ কমে যাবে। এবার আমি যদি কি করি, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা যদি কমিয়ে ফেলি, দেখো প্রতি একক আয়তনে যদি আমি অণুর সংখ্যাটা কমাই, একটা গ্যাস পাত্রের প্রতি একক আয়তনে কি করলাম, আমি অণুর সংখ্যাটা কমালাম, একদম ছোট ছোট অল্প অল্প নিয়ে ফেললাম, তাহলে দেখো এখন আমার গড় মুক্ত পথ অনেক বেশি হবে না? কারণ সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব বাড়তেছে, সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব বাড়তেছে। দেখো আগের দূরত্বগুলো দেখো, এখনের দূরত্বগুলো দেখো। আমার অণুর সংখ্যা যখন কমে গেল, অণুর সংখ্যা যখন কমে গেল তখন তোমার কি দূরত্ব বেড়ে গেছে না? গড় মুক্ত পথও বেড়ে গেছে। সো এটাই হচ্ছে কথা, যখন অণুর সংখ্যা কমে যাবে তখন গড় মুক্ত পথ বেড়ে যাবে। সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার আমরা দেখব গড় মুক্ত পথের সাথে, এবার আমরা দেখব গড় মুক্ত পথের সাথে, তাহলে গড় মুক্ত পথের ইকুয়েশনটা কি ছিল? গড় মুক্ত পথের ইকুয়েশন ছিল ল্যামডা সমান 1/n/d²। এখন আমরা দেখব গড় মুক্ত পথের সাথে তাপমাত্রা, চাপ আর ঘনত্বের সম্পর্ক। তাহলে লেখো গড় মুক্ত পথের সাথে তাপমাত্রা, চাপ ও ঘনত্বের সম্পর্ক। গড় মুক্ত পথের সাথে, গড় মুক্ত পথের সাথে তাপমাত্রা, চাপ ও ঘনত্বের সম্পর্ক। তাপমাত্রা, চাপ ও ঘনত্বের সম্পর্ক। গড় মুক্ত পথের সাথে তাপমাত্রা, চাপ ও ঘনত্বের কি সম্পর্ক? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু ভালো করে দেখো। রিলেশন বিটুইন টেম্পারেচার, প্রেসার এন্ড ডেন্সিটি উইথ মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ রিলেটস বিটুইন টেম্পারেচার, প্রেসার এন্ড ডেন্সিটি। তো আমরা এখন দেখব গড় মুক্ত পথের সাথে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার সম্পর্ক। আচ্ছা, তা আমি আবার একটু আগে যে প্রমাণটা করেছিলাম সেই কনফিগারেশনটা যদি আমি আবার একটু দেখি, কনফিগারেশনটা যদি আমি আবার একটু দেখি তাহলে এখানে কি দেখতে পাই দেখো। তো আমি এরকম একটা সাইলিন্ড্রিক্যাল শেপ কনসিডার করেছিলাম, একটা সাইলিন্ড্রিক্যাল শেপ কনসিডার করেছিলাম। তো এখানে কি অনেকগুলো কি আছে, অনেকগুলো গ্যাস পার্টিকেলস আছে। এখানে কি আছে, অনেকগুলো গ্যাস পার্টিকেলস আছে। তো আমি ধরে নিলাম মাস অফ ইচ পার্টিকেল ইজ ইকুয়াল টু m, অর্থাৎ প্রত্যেকটা অণুর ভর কত? m। প্রত্যেকটা গ্যাস অণুর ভর কত? m করে, m কেজি করে। প্রত্যেকটা গ্যাস অণু হচ্ছে তোমার m কেজি করে। তাহলে মনে করি প্রতিটি গ্যাস অণুর ভর, প্রতিটি গ্যাস অণুর ভর, প্রতিটি গ্যাস অণুর ভর সমান কত? m কেজি। প্রত্যেকটা গ্যাস অণুর ভর কত? m কেজি। তারপর এবার আমরা কি ধরে নিয়েছিলাম? প্রতি একক আয়তনে। এই সিলিন্ডারটার প্রতি একক আয়তনে তোমার অণুর সংখ্যা কত? প্রতি একক আয়তনে নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কত? n। তো দেখো প্রতি এককে আবার ক্লসিয়াসের গড় মুক্ত পথের ইকুয়েশন বের করার সময় ধরে নিয়েছিলাম না এই সিলিন্ডারটার মধ্যে প্রতি একক আয়তন অণুর সংখ্যা কত? n। তাহলে দেখো আবার
প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কত n। এখন প্রতিটি গ্যাস অণুর ভর যদি m কেজি হয়, ভালো করে বুঝো, ভালো করে দেখো, প্রত্যেকটা গ্যাস অণুর ভর হচ্ছে m কেজি, আবার প্রতি একক আয়তনে অণুর সংখ্যা হচ্ছে n, তাহলে প্রতি একক আয়তনে ভর কত হবে mn। তাহলে দেখো, সুতরাং প্রতি একক আয়তনে ভর, প্রতি একক আয়তনে ভর কত, প্রতি একক আয়তনে ভর সমান mn। এটা বুঝতে পারছো? প্রতি একক আয়তনে ভর কত mn। আমি আবার বলতেছি, প্রত্যেকটা গ্যাস অণুর ভর হচ্ছে m, মাস অফ ইচ গ্যাস পার্টিকেলস ইজ ইকুয়াল টু m। এবার প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু n। তাহলে প্রতি একক আয়তনে প্রত্যেকটা গ্যাস অণুর ভর যদি m হয়, প্রতি একক আয়তনের অণুর সংখ্যা যদি n হয়, তাহলে প্রতি একক আয়তনের ভর কত mn। প্রতি একক আয়তনের ভর কত mn। তো আমরা জানি প্রতি একক আয়তনের ভর হচ্ছে, আসলে প্রতি একক আয়তনের ভর হচ্ছে কি, প্রতি একক আয়তনের ভর হচ্ছে ঘনত্ব। প্রতি একক আয়তনের ভর কি, প্রতি একক আয়তনের ভরকে কি বলে, ঘনত্ব বলে। ঠিক আছে, প্রতি একক আয়তনের ভরকে কি বলে, ঘনত্ব বলে। সুতরাং ঘনত্ব সমান কত, ঘনত্ব সমান, সুতরাং প্রতি একক আয়তনের ভর সমান যদি ঘনত্ব হয়, তাহলে সুতরাং ঘনত্ব রো সমান mn। তো ব্র্যাকেটের মধ্যে লিখবা, যেহেতু প্রতি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, যেহেতু প্রতি একক আয়তনের ভরকে কি বলে, প্রতি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, প্রতি একক আয়তনের ভরকে কি বলে, ঘনত্ব বলে। তাহলে এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আচ্ছা, তো সবাই লিখছো যে বুঝতে পারছো, সবাই লিখছো যে বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে প্রতি একক আয়তনের ভর কত, প্রতি একক আয়তনের ভরটাই হচ্ছে ঘনত্ব। তাহলে আমি ঘনত্ব কত পেলাম, ঘনত্ব পেলাম হচ্ছে রো সমান কত mn। তাহলে এবার ক্লসিয়াসে চলে যাই। ক্লসিয়াসের গড়মুক্ত পথের ইকুয়েশন কত ছিল, তাহলে আবার আমরা জানি, আবার ক্লসিয়াসের সমীকরণ কত, আবার ক্লসিয়াসের সমীকরণ কত, ক্লসিয়াসের সমীকরণ কত, 1/n পাই ডি স্কোয়ার। ক্লসিয়াসের সমীকরণ এটা ছিল না, 1/n পাই ডি স্কোয়ার। এবার আমি উপরে আর নিচে m দিয়ে গুণ করব, উপরে আর নিচে কি করব, m দিয়ে গুণ করে দিব, mn পাই ডি স্কোয়ার। তাহলে কি করলাম, এখানে উপরে নিচে m দিয়ে গুণ করলাম, উপরে নিচে কি করলাম, m দিয়ে গুণ করে দিলাম। তো গুণ করে দেওয়ার ফলে কি হলো, দেখো m বাই, এই যে এখানে দেখো mn, এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি mn, mnটা কি দেখো তো, mnটা রো কিনা দেখো তো, ঘনত্ব mn সমান রো না, এই mn সমান কি রো না। তাহলে দেখো mn সমান কত, রো ইন্টু কত, পাই ডি স্কোয়ার, রো ইন্টু কত, পাই ডি স্কোয়ার। mn সমান যদি রো হয়, রো সমান কত, রো সমান হচ্ছে mn, তাহলে m বাই রো ইন্টু পাই ডি স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা সমান m বাই রো ইন্টু পাই ডি স্কোয়ার, m বাই রো ইন্টু পাই ডি স্কোয়ার। এটা হচ্ছে গড় মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গড় মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক, গড় মুক্ত পথের সাথে, গড় মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক, গড় মুক্ত পথের সাথে কি, ঘনত্বের সম্পর্ক। এটা হচ্ছে গড় মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক। সো আমরা কি করলাম, গড় মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্কটা বের করে ফেললাম। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গড় মুক্ত পথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 ঘনত্ব। যখন আমি m, দেখো এখানে আমরা কেন এখানে বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরলাম, দেখো প্রত্যেকটা গ্যাস অণুর ভর একই না, প্রত্যেকটা গ্যাস অণুর ভর কনস্ট্যান্ট। তারপরে যে পাইয়ের মান তো 3.1416, আরও অনেকগুলো বিশাল মান, ইনফিনিটি মান, যে মান আদৌ শেষ হয় নাই। সো পাইয়ের মানও অনেকগুলা, পাইয়ের মানটাও ফিক্সড। এরপর হচ্ছে ডি হচ্ছে কি, ওই যে সিলিন্ডারের কি, সিলিন্ডারের ব্যাসার্ধটাও ফিক্সড।
প্রত্যেকটা গ্যাস অণুর ভরও ফিক্সড, এরপর হচ্ছে পায়ের মান তো এমনিতেই ফিক্সড। সুতরাং এই যে প্রত্যেকটা গ্যাস অণুর ভর, সিলিন্ডারের ব্যাসার্ধ, এরপর পাই, এই তিনটা মান যদি ফিক্সড হয় তাহলে তিনটা মান কনস্ট্যান্ট, তাহলে তিনটা মান ধ্রুবক। তাহলে এখানে কি এম কমা পাই কমা ডি ধ্রুবক, এম কমা পাই কমা ডি কি ধ্রুবক। সো এগুলো যদি ধ্রুবক হয়, এগুলো যদি ধ্রুবক হয় তাহলে গড়মুক্ত পথ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/ঘনত্ব। তাহলে দেখতে পাচ্ছি গড়মুক্ত পথ মিন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেনসিটি। তাহলে গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। সোজা কথাই গড়মুক্ত পথ কি ঘনত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমি এটা এখানে উপরে লিখে দিচ্ছি যে গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। আচ্ছা আমি লিখবো, তোমরা আগে সবাই বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তানজিলা বিথি লিখেছ বুঝছো, অর্পানন্দী বুঝছো। আচ্ছা, শাহ কবির বুঝছো। আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা সমানুপাতিক 1/ρ। সবাই একটু লিখে ফেলো, লেখা শেষ হলে ডান লিখো। তো এই হচ্ছে অবস্থা, ল্যামডা সমানুপাতিক কত 1/ρ, অর্থাৎ গড়মুক্ত পথ কি গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমরা কি পেলাম, ল্যামডা সমানুপাতিক 1/ρ, ল্যামডা সমানুপাতিক 1/ρ, অর্থাৎ লিখো অর্থাৎ 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 গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স ঘনত্ব যদি বাড়ে গড়মুক্ত পথ কমবে, ঘনত্ব যদি কমে গড়মুক্ত পথ বাড়বে। ঘনত্ব বাড়লে গড়মুক্ত পথ কমবে, ঘনত্ব কমলে গড়মুক্ত পথ বাড়বে। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কেন, ঠিক আছে, ঘনত্ব বাড়লে গড়মুক্ত পথ কমবে কেন বা বাড়বে কেন, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম। ঘনত্বের সাথে যে গড়মুক্ত পথ ব্যস্তানুপাতিক, এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম। এই যে একটা ইকুয়েশন বিল্ড আপ করলাম, একটা ইকুয়েশন বিল্ড আপ করার পর আমরা এখান থেকে দেখলাম যে গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। কিন্তু এটার পিছনে ফিজিক্স কি বলে, মানে আমরা তো ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স দেখলাম, ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন ক্লসিয়াসের ইকুয়েশন থেকে বের করে আনলাম যে গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। বাট এটার পেছনে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, এটার পেছনে কেন গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, কেন ঘনত্ব বাড়লে গড়মুক্ত পথ কমবে, কেন ঘনত্ব কমলে গড়মুক্ত পথ বাড়বে, এটার পেছনে ফিজিক্স কি বলে দেখো। সো আমি আবার ওই যে সিলিন্ডারটা কনসিডার করলাম। তো ধরো এখানের মধ্যে গ্যাসের ঘনত্ব বেশি, গ্যাস অণুগুলার ঘনত্ব বেশি। তাহলে মনে করো গ্যাস অণুগুলো একদম জড়সড় আটসাট হয়ে আছে, এখানের মধ্যে গ্যাস পার্টিকেলসগুলোর ঘনত্ব বেশি। আমি একটা গ্যাস সিলিন্ডার কনসিডার করলাম যেখানে তোমার গ্যাস পার্টিকেলসগুলোর ঘনত্ব বেশি, আবার আরেকটা গ্যাস সিলিন্ডার কনসিডার করলাম যেখানের মধ্যে তোমার কি ঘনত্ব কম। ধরো এখানে তোমার গ্যাস পার্টিকেলসগুলো তোমার একটু দূরত্ব বজায় রেখে রেখে আছে, তাহলে এখানে নিশ্চয়ই ঘনত্ব কম, এখানে নিশ্চয়ই কি কম, এখানে নিশ্চয়ই তোমার ঘনত্ব কম। তাহলে এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, তাহলে লিখো ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি। এখানে লিখো ঘনত্ব কম, এখানে কি, এখানে হচ্ছে ঘনত্ব কম। সো এখানে যেহেতু ঘনত্ব বেশি, এবার এখানে তুমি মুক্ত পথগুলো হিসাব করো। এখানে মুক্ত পথগুলো দেখো তো অত্যন্ত ছোট না, এখানে মুক্ত পথগুলো কি অত্যন্ত ছোট না, তুমি যদি সংঘর্ষ চিন্তা করো মুক্ত পথগুলো কি অত্যন্ত ছোট। আর এখানে মুক্ত পথ ফ্রি পাথগুলো দেখো অত্যন্ত বড় বড়, ফ্রি পাথগুলো দেখো অত্যন্ত বড় বড় না, তাহলে এখানে মুক্ত পথ কি কম না, এখানে গড়মুক্ত পথ, তাহলে কি হবে, যেখানে মুক্ত পথ কম সেখানে গড়মুক্ত পথ কম, যেখানে ঘনত্ব কম সেখানে মুক্ত পথের মানগুলো বড় না, সো এখানে মুক্ত পথ বেশি, তাহলে এখানে গড়মুক্ত পথের মানও বেশি। তো দেখো তাহলে এখানে ঘনত্ব বেশি হওয়ায় গড়মুক্ত পথ কম, তাহলে এখানে কি, এখানে গড়মুক্ত পথ কম, গড়মুক্ত পথ কম, আর এখানে ঘনত্ব কম, তাহলে গড়মুক্ত পথ বেশি, গড়মুক্ত পথ বেশি। আমরা এই ডিস্টেন্সগুলো থেকে বুঝতে পারি গড়মুক্ত পথ কোনটাতে বেশি কোনটাতে কম।
একটাতে গড়মুক্ত পথ বেশি, আরেকটাতে কি গড়মুক্ত পথ কম। সো আমি যদি ঘনত্বের সাথে গড়মুক্ত পথের সম্পর্ক যদি প্লট করি, এক্স অক্ষ বরাবর ধরো আমি কি নিলাম, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি তোমার ঘনত্ব নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর কি নিলাম, ওয়াই অক্ষ বরাবর যদি গড়মুক্ত পথ নেই, এক্স অক্ষ বরাবর নিলাম ঘনত্ব আর ওয়াই অক্ষ বরাবর নিলাম গড়মুক্ত পথ, তাহলে আমার সম্পর্কটা কেমন হবে? আমার সম্পর্কটা হবে এরকম, অধিবৃত্তীয় এক্সপোনেনশিয়াল কার্ভ। ঠিক আছে, একটা বাড়লে একটা কমতেছে, একটা বাড়লে একটা কমতেছে। ঠিক আছে, তো এটা বুঝতে পারছো? এখানের মধ্যে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব বেশি, গড়মুক্ত পথ কম। এখানে ঘনত্ব কম, গড়মুক্ত পথ, এখানে ঘনত্ব কম, গড়মুক্ত পথ বেশি, বেশি বেশি গড়মুক্ত পথ এখানে বেশি, এখানে গড়মুক্ত পথ বেশি। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। যারা যারা গড়মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক দেখছো, এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করো, কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট পড়াতে যাচ্ছি। ওকে, আমি আশা করছি যে সবাই বুঝতে পারছো। তো এখন দেখো, এখন আমরা আরেকটা সম্পর্ক দেখব, এখন আমরা আরেকটা সম্পর্ক দেখব। এখন দেখো, এখন আমরা গ্যাসের ঘনত্বের সমীকরণ থেকে আমরা গত লেকচার 3 একটু উল্টালে দেখবা, লেকচার 3 একটু উল্টালে দেখতে পাবা চাপ আর ঘনত্ব পরস্পর কি ছিল, সমানুপাতিক ছিল। লেকচার 3 একটু উল্টালে দেখতে পাবা ঘনত্ব আর চাপ পরস্পর সমানুপাতিক ছিল, ঘনত্ব আর চাপ পরস্পর সমানুপাতিক ছিল, ঘনত্ব আর চাপ কি ছিল, পরস্পর সমানুপাতিক ছিল। এখন দেখো, এখন একটা জিনিস দেখো, ল্যামডা সমানুপাতিক 1/ρ, আবার এবং রো সমানুপাতিক যদি চাপ হয়, গড়মুক্ত পথ যদি ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়, আবার ঘনত্ব যদি চাপের সমানুপাতিক হয়, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, গড়মুক্ত পথ চাপেরও ব্যস্তানুপাতিক। যেহেতু এই দুইটা সমানুপাতিক সম্পর্কে আছে, চাপ আর ঘনত্ব যেহেতু সমানুপাতিক, চাপ আর ঘনত্ব যেহেতু সমানুপাতিক, আবার গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, তাহলে গড়মুক্ত পথ চাপেরও ব্যস্তানুপাতিক, বিকজ চাপ আর ঘনত্ব সমানুপাতিক, চাপ আর ঘনত্ব সমানুপাতিক, সুতরাং গড়মুক্ত পথ যেহেতু ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পথ সেহেতু চাপেরও ব্যস্তানুপাতিক। চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক, ভালো করে দেখো, চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক, চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক, গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, সুতরাং গড়মুক্ত পথ চাপেরও ব্যস্তানুপাতিক। তাহলে গড়মুক্ত পথের সাথে চাপের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। গড়মুক্ত পথের সাথে চাপের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, আবার দেখো, আবার আমরা কি জানি, আবার দেখো, আবার 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 আমরা জানি, আবার আমরা জানি গ্যাসের ঘনত্বের সমীকরণ থেকে, আবার আমরা গ্যাসের ঘনত্বের সমীকরণ থেকে কি জানি, রো ঘনত্ব সমানুপাতিক কত, 1/t, ঘনত্ব সমানুপাতিক 1/t, তার মানে ঘনত্ব টি এর কি, ব্যস্তানুপাতিক, ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তো এখন দেখো, গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, আবার গড়মুক্ত পথ তাপমাত্রার ব্যস্তানুপাতিক, তাহলে তাপমাত্রা এবং গড়মুক্ত পথ কি হবে, পরস্পর সমানুপাতিক হবে না? দেখো, এখানে ঘনত্ব কমলে গড়মুক্ত পথ কমতেছে, ঘনত্ব কমলে গড়মুক্ত পথ কমতেছে, আবার এখানে ঘনত্ব কমলে তাপমাত্রাও কমতেছে। খেয়াল করো, ঘনত্ব কমলে গড়মুক্ত পথ কমতেছে, ঘনত্ব কমলে তাপমাত্রাও কমতেছে, আবার ঘনত্ব বাড়ালে গড়মুক্ত পথ কমতেছে, ঘনত্ব কমালে তাপমাত্রাও বাড়তেছে। ভালো করে দেখো, ঘনত্ব যখন আমি কমাবো তাহলে গড়মুক্ত পথ আর তাপমাত্রা দুইটাই বাড়তেছে, আবার ঘনত্ব যখন আমি বাড়াবো তখন গড়মুক্ত পথ আর তাপমাত্রা দুইটাই কমতেছে। তাহলে দেখো ভালো করে, ঘনত্ব যখন কমালাম গড়মুক্ত পথ বাড়লো, তাপমাত্রাও বাড়লো, ঘনত্ব যখন বাড়ালাম গড়মুক্ত পথ কমলো, তাপমাত্রাও কমলো। সো ঘনত্ব যদি গড়মুক্ত পথের ব্যস্তানুপাতিক হয়, ঘনত্ব যদি তাপমাত্রারও ব্যস্তানুপাতিক হয়, তাহলে গড়মুক্ত পথ আর তাপমাত্রা পরস্পরের কি হবে, সমানুপাতিক। তাহলে দেখো, যদি গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক হয় এবং
ঘনত্ব যদি তাপমাত্রার ব্যস্তানুপাতিক হয় তাহলে গড়মুক্ত পথ আর তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়ালে গড়মুক্ত পথ বাড়বে, তাপমাত্রা কমালে গড়মুক্ত পথ কমবে। তো এই কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করতেছো তারা বারবার লেকচারটা রিভাইন্ড করে করে দেখবা, তাইলে বুঝতে পারবা। ঠিক আছে, এই কনসেপশনটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এখানে টোটাল কি কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা প্রথমে এখানে দেখতে পেয়েছি কি, প্রথমে আমি এখানে দেখতে পাইছি যে গড়মুক্ত পথ ঘনত্বের কি, গড়মুক্ত পথ ঘনত্বের হচ্ছে কি, ঘনত্বের ব্যস্তানুপাতিক। আবার গড়মুক্ত পথ চাপেরও ব্যস্তানুপাতিক। তারপর গড়মুক্ত পথ তাপমাত্রার সমানুপাতিক। এই তিনটা পয়েন্ট, এই যে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন গড়মুক্ত পথের সাথে ঘনত্ব, চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি করে, প্রকাশ করে। এখানে লিখে রাখতেছি 1, 2 ও 3 নং ইকুয়েশন গড়মুক্ত পথের সাথে ঘনত্ব, চাপ ও তাপমাত্রা নির্দেশ করে। ঘনত্ব, চাপ ও তাপমাত্রা নির্দেশ করে। সবার যদি লেখা হয় সবাই ডান লিখো। সবার লেখা হলে ডান লিখো, সবাই লেখা হলে সবাই ডান লিখো। আচ্ছা, লেখা হলে সবাই ডান লিখো, লেখা হলে সবাই ডান লিখো। আচ্ছা, তো এখন দেখো আরেকটা টার্ম পড়াই, প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা। এখন লিখো প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা। প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা মানে একটা গড়মুক্ত পথ আমরা পড়লাম না, গড়মুক্ত পথে তো অনেকগুলো ধাক্কা। তো প্রতি সেকেন্ডে কয়টা ধাক্কা দিবে সেটা কিভাবে বের করব? তাহলে দেখো প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, প্রতি সেকেন্ডে কিসের সংখ্যা? প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা। তো ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো সবগুলো অণুকে গতিশীল ধরে, সবগুলো প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, সবগুলো অণুকে কি ধরতে হবে? সবগুলো অণুকে গতিশীল ধরতে হবে। প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, সবগুলো অণুকে কি ধরতে হবে? সবগুলো অণুকে গতিশীল ধরতে হবে। তো প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, সবগুলো অণুকে কি ধরে? গতিশীল ধরে। প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা। তাহলে দেখো, আচ্ছা আমরা মূল গড় বর্গবেগ, রুট মিনস স্কয়ার ভ্যালু সমান কত জানি? তো আমরা জানি মূল গড় বর্গবেগ সমান, আমরা জানি মূল গড় বর্গবেগ সমান CRMS। এটা জানি না? আমরা জানি মূল গড় বর্গবেগ সমান CRMS মিটার পার সেকেন্ড। মূল গড় বর্গবেগ সমান CRMS মিটার পার সেকেন্ড। সো এবার একটু সবাই কনসেন্ট্রেট করো, সবাই একটু কনসেন্ট্রেট করো। CRMS মিটার পার সেকেন্ড, এই জিনিসটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এই জিনিসটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি হয় দেখো তো? উপরে হবে CRMS মিটার ডিভাইডেড বাই কত? 1 সেকেন্ড না? তাহলে 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে? 1 সেকেন্ডে অতিক্রম করছে CRMS মিটার। 1 সেকেন্ডে CRMS মিটার অতিক্রম করছে, CRMS মিটার পার সেকেন্ড, CRMS মিটার পার সেকেন্ড। তার মানে হলো, এটাকে যদি একটু ভেঙে লিখি, CRMS মিটার বাই 1 সেকেন্ড। দেখো জিনিসটা এরকম, তোমাকে যদি বলা হয় 10 মিটার পার সেকেন্ড, এটার মানে কি? 10 মিটার দূরত্ব অতিক্রম করছে প্রতি একক সময়ে। 10 মিটার দূরত্ব অতিক্রম করছে কি? প্রতি একক সময়ে। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। 10 মিটার ভাগ 1 সেকেন্ড, এটার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 10 মিটার বাই 1 সেকেন্ড, তার মানে 10 মিটার পার সেকেন্ড। সো সেম CRMS মিটার পার সেকেন্ড মানে হচ্ছে CRMS মিটার ভাগ 1 সেকেন্ড। তার মানে 1
1 সেকেন্ডে সিআরএমএস মিটার পথ অতিক্রম করছে, তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? সিআরএমএস মিটার। তো আমাদেরকে বের করতে হবে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা কত, প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা জানি গড় মুক্ত পথ সমান, আমরা গড় মুক্ত পথ সমান কি জানি? আমরা জানি গড় মুক্ত পথ সমান মোট অতিক্রান্ত দূরত্ব। যেহেতু আমরা প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বের করব, তাহলে অতিক্রান্ত দূরত্বটা অবশ্যই প্রতি সেকেন্ডে হতে হবে, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব প্রতি সেকেন্ডে, ব্র্যাকেটে লিখে দিলাম প্রতি সেকেন্ডে, ভাই মোট ধাক্কা। তাহলে এখানে দেখো গড় মুক্ত পথকে আমি ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে আমি অতিক্রান্ত দূরত্বটা প্রতি সেকেন্ডে কেন হিসাব করলাম? কারণ এখানে আমাদের বের করতে হবে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা কত, প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা কত সেটা বের করার জন্য আমরা প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হিসাব করতে হবে। সো এখানে দেখো মূল গড় বর্গবেগ। আচ্ছা, আমি মূল গড় বর্গবেগ কেন দিলাম? কারণ গ্যাসের গতিতত্ত্ব থেকে আমি গত লেকচার 3 অথবা লেকচার 4 মধ্যে দেখিয়েছিলাম কেন আমাদের মূল গড় বর্গবেগ নিয়ে কাজ করতে হবে, কেন আমরা সিআরএমএস ভ্যালুটা নিব। সো আমরা সিআরএমএস ভ্যালু নিয়ে কাজ করব। আগেই এক্সপ্লেন করেছি সিআরএমএস ভ্যালুর প্রয়োজনীয়তা। সো আমরা ওই এক্সপ্লেনেশনে আর যাব না। তাহলে এখানে দেখো যেহেতু প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বের করতে হবে, প্রতি সেকেন্ডে যেহেতু ধাক্কার সংখ্যা বের করতে হবে, তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাও হিসাব করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সিআরএমএস মিটার পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সিআরএমএস মিটার। প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? সিআরএমএস মিটার। তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? সিআরএমএস। আর এখানে ধাক্কা কত? এন। সুতরাং প্রতি সেকেন্ডে ধাক্কা এন সমান কত? সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। এবার সবাই এটা বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা? প্লাস লেখা হলে ডান লিখো, কমেন্ট করে জানাও। এটা হচ্ছে কি? প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা। এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা সিআরএমএস বাই ল্যামডা, এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আরেকবার বলেছে একজন, তো আরেকবার একটু দেখো। আমাদেরকে কি করতে হবে? প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বের করতে হবে। আমাদেরকে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বের করতে হবে। এখন আমরা গ্যাস কণাগুলার, গ্যাস পার্টিকেলসগুলার বেগ কিভাবে হিসাব করব? মূল গড় বর্গবেগ। কেন মূল গড় বর্গবেগ সেটা আমরা আগেই বলেছি, এক্সপ্লেনেশনটা আগেই দিয়েছি। তো মূল গড় বর্গবেগ সমান কত? সিআরএমএস মিটার পার সেকেন্ড। মূল গড় বর্গবেগ সমান সিআরএমএস মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি সিআরএমএস মিটার ভাগ 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? সিআরএমএস মিটার। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? সিআরএমএস মিটার। এখন দেখো তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করলাম? সিআরএমএস মিটার বের করলাম। এটা এখানে রেখে দিব, চাইলে লিখে রাখতেও পারো। অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হলো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো কত? সিআরএমএস মিটার। তো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সিআরএমএস মিটার। আমাদেরকে বলছে কি 1 সেকেন্ডে ধাক্কার সংখ্যা, প্রতি সেকেন্ডে কয়টা ধাক্কা দিল, প্রতি সেকেন্ডে কয়টা ধাক্কা দিছে। সো দেখো গড় মুক্ত পথ সমান আমরা কি জানি? আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ধাক্কা। তো অতিক্রান্ত দূরত্বটা আমাদের প্রতি সেকেন্ডে হিসাব করতে হবে, বিকজ আমরা প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা হিসাব করব। আমাদেরকে অতিক্রান্ত দূরত্বটা প্রতি সেকেন্ডে হিসাব করতে হবে, বিকজ আমাদের
ডেস্টিনি কি? প্রতি সেকেন্ডে ধাক্কা সংখ্যাটা হিসাব করা। সো প্রতি সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, এই যে এখানে বের করলাম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সিআরএমএস মিটার। তাহলে এই যে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সিআরএমএস মিটার, মোট ধাক্কা হচ্ছে এন, সুতরাং গড়মুক্ত পথ সমান সিআরএমএস বাই এন। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই আশা করি বুঝতে পারছো। এবার সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তো লাস্ট আরেকটা জিনিস, পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়। দেখো এবার লিখব পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী সময়, পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়। তো দেখো পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, পরপর দুটি ধাক্কার, পরপর দুটি ধাক্কার জিনিসগুলো একটু ভালো করে পড়বা। এই জিনিসগুলো আমাদের পাঠ্যপুস্তকে নাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট বইয়ের মধ্যে এই জিনিসগুলো আলাদা আলাদা। গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রা চাপ, গড়মুক্ত পথ, গড়মুক্ত পথের সাথে তাপমাত্রা চাপ ঘনত্বের যে সম্পর্কগুলো, এগুলো জাস্ট বইয়ের মধ্যে একটা লাইন বাই লাইন লিখে দিছে, বাট কোনো এক্সপ্লেনেশন নাই। সো তোমরা যদি বইয়ের লাইনগুলো মুখস্থ করে যাও তাহলে কিন্তু ভুল করবা। সো এই জন্য আমি একদম সব কিছু এক্সপ্লেন করে দেখাই দিছি, ঠিক আছে। এরপরে যে পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় দেখাবো, প্রতি সেকেন্ডে মোট ধাক্কার পরিমাণ, এগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবা না। সো একটু ভালো করে সবাই একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে। পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়, মধ্যবর্তী সময়। তো এখন এটা বের করার জন্য সোজা কথাই, এটা বের করার জন্য সোজা কথাই আমরা কি জানি? আমরা জানি বেগ সমান কি? আমরা জানি বেগ সমান কি? ভি সমান কি? দূরত্ব ডিভাইডেড বাই কত? সময়। দূরত্ব বাই কত? সময়। তাহলে সময় সমান কত? সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই কত? বেগ। তো সময় যদি টি হয়, দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করবে পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়, তাহলে পরপর দুইটা ধাক্কায় যে দূরত্ব তো অতিক্রম করবে সেটাই মুক্ত পথ, গড় মুক্ত পথ। সেই দূরত্বটা হচ্ছে আসলে গড় মুক্ত পথ বা ল্যামডা। আর বেগ কত? বেগ হচ্ছে সিআরএমএস, কারণ আমরা গ্যাসের ক্ষেত্রে, গ্যাস পার্টিকেলসগুলোর ক্ষেত্রে আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে কত? সিআরএমএস, ঠিক আছে, সিম্পল। তাহলে এটাই হচ্ছে টি সমান কত? ল্যামডা বাই সিআরএমএস। এটাই হচ্ছে কি? পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়। আশা করি সবাই বুঝতে পারছো। পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় হচ্ছে কত? ল্যামডা বাই সিআরএমএস। দেখো বেগ সমান আমরা সবাই জানি, নর্মাল একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি, বেগ সমান দূরত্ব বাই সময়। সময়ের সাপেক্ষে দূরত্বের চেঞ্জ অফ দূরত্ব উইথ রেসপেক্ট টু টাইম, মানে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ ইকুয়াল টু ভেলোসিটি। তো দূরত্ব বাই সময় হচ্ছে কি? বেগ। এরপর দূরত্ব বাই সময় সমান কত? দূরত্ব বাই বেগ। বেগকে টেনে সময়ের এখানে নিয়ে গেলাম, সময়কে টেনে বেগের এখানে নিয়ে আসলাম। তো দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আমাদের ল্যামডা, গড়মুক্ত পথ, কারণ টোটাল যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কি? গড়মুক্ত পথ। আর বেগ কত? বেগ হচ্ছে তোমার সিআরএমএস। সো টাইম কত? পরপর দুইটা ধাক্কায় যে দূরত্ব অতিক্রম করবে সেটা যদি গড়মুক্ত পথ হয়, আর টাইম যদি টি হয়, তাহলে টি সমান ল্যামডা বাই সিআরএমএস। অর্থাৎ পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় হচ্ছে কত? গড়মুক্ত পথ বাই মূল গড় বর্গবেগ। এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ক্লাস প্রায় শেষের দিকে, ক্লাস প্রায় শেষ। এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ক্লাস প্রায় শেষের দিকে। আচ্ছা, তো এখন আমরা গড়মুক্ত পথের ক্লসিয়াস ছাড়া আরও 2-3 জন বিজ্ঞানীর সমীকরণ লিখব, যেগুলো আসলে প্রতিপাদনের কোনো দরকার নাই। তো একটু মুছতেছি, দেখো একটু মুছতেছি। তো লাস্ট, তাহলে আমরা ক্লসিয়াসের সমীকরণে কি পাইছিলাম? ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ ল্যামডা সমান কত ছিল? ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ ছিল 1/n πd²। এটা ছিল হচ্ছে ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ। তো এখানে ক্লসিয়াস কি করছিল?
একটা অণুকে, একদম ক্লাসের শুরুতেই বলছি, একটা অণুকে গতিশীল ধরছে, বাকি সবগুলোকে স্থির ধরছে। ঠিক আছে, একটি অণুকে গতিশীল ধরে বাকি সব অণু স্থির ধরে। তো ক্লসিয়াসের সমীকরণ ছিল এটা। ক্লসিয়াসের সমীকরণ ছিল কি, ল্যামডা সমান কত, 1/n পাই ডি স্কোয়ার, ক্লসিয়াসের গড়মুক্ত পথের সমীকরণ। এবার আসো পরবর্তীতে বোল্টজম্যান কি করছে, এই ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করছে। ক্লসিয়াসের এই ইকুয়েশনটাকে আরেকটু মডিফিকেশন করছে। কেন মডিফিকেশন করছে, বাস্তবে একটা গ্যাস পাত্রের মধ্যে ক্লসিয়াস কি ধরছিল, একটা অণু গতিশীল, বাকি সবগুলো অণু স্থির। একটা অণু গতিশীল, বাকি সবগুলো অণু কি স্থির। কিন্তু বাস্তবে একটা গ্যাস পাত্রের মধ্যে একটা অণু ফিক্সড গতিশীল থেকে বাকি সবগুলো অণু তো স্থির থাকা পসিবল না। তো এই জন্য আসলে কি করছে, বোল্টজম্যান এসে এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করছে। সো বোল্টজম্যানের গড়মুক্ত পথের সমীকরণটা দেখো, বোল্টজম্যানের বোল্টজম্যানের গড়মুক্ত পথের সমীকরণ হচ্ছে ল্যামডা সমান 3/4 n পাই ডি স্কোয়ার। এটা হচ্ছে বোল্টজম্যানের মডিফিকেশন। তো বোল্টজম্যান এই ইকুয়েশনটা প্রুফ করার সময়, এই ইকুয়েশনগুলোর প্রুফ কোনো দরকার নেই, এই ইকুয়েশনগুলো প্রুফ করার কোনো দরকার নেই। আমরা ক্লসিয়াসকে করছি, ক্লসিয়াসকে বোল্টজম্যান পরবর্তীতে এই সূত্রে কি করছে, মডিফাই করছে। ক্লসিয়াস পরবর্তীতে কি করছে, এই সূত্রে মডিফাই করছে। তো এই সূত্রে বোল্টজম্যান কি ধরে নিয়েছিল, প্রত্যেকটা অণুর কি আছে, প্রত্যেকটা অণুর মোটামুটি একটা কি আছে, গড়বেগ আছে। এই সূত্রে ক্লসিয়াস কি ধরে নিয়েছিল, প্রত্যেকটা অণুর গড়বেগ হিসাব করে, প্রতিটি অণুর গড়বেগ হিসাব করা হয়েছিল, প্রতিটি অণুর গড়বেগ হিসাব করা হয়েছিল। তো একদম লেটেস্ট আরেকটা সূত্র দিছে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, মানে আধুনিকতম সূত্র যেটাকে বলা হয় গড়মুক্ত পথের একদম আধুনিকতম যে সূত্রটা দিয়ে দেওয়া হয়েছে, ওই আধুনিকতম সূত্রটি দিয়েছেন ম্যাক্সওয়েল। তো এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। তো ম্যাক্সওয়েলের সূত্রটা কেমন, ম্যাক্সওয়েলের সূত্রটিকে বেগ বন্টনের সূত্র বলা হয়। তার মানে হচ্ছে তোমার প্রত্যেকটা পার্টিকেলসের মধ্যে অ্যাভারেজ একটা বেগ কি করে দেওয়া হবে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, যাতে প্রত্যেকটা পার্টিকেলস কি থাকে, গতিশীল থাকে। এবং ওটাই হয়, অ্যাকচুয়ালি ওটাই হয়, একটা গ্যাস পাত্রে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস কি থাকে, গতিশীল থাকে। সো ম্যাক্সওয়েলের সূত্রটা আমি এখন যেটা লিখবো সেটাকে একদম আধুনিকতম সূত্র বলা হয়, গড়মুক্ত পথের একদম আধুনিকতম সূত্র। সো ম্যাক্সওয়েলের মতো দেখো, ম্যাক্সওয়েলের গড়মুক্ত পথের সমীকরণ ল্যামডা সমান 1/√2 n পাই ডি স্কোয়ার, 1/√2 n পাই ডি স্কোয়ার। এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের বেগ বন্টনের সূত্র, গড়মুক্ত পথ রিলেটেড বা আধুনিকতম সূত্র। এটা হচ্ছে, তো ম্যাক্সওয়েল এটা কেমনে চিন্তা করছিল, এটা বেগ বন্টন দিয়ে চিন্তা করছিল। ম্যাক্সওয়েল এটা কিভাবে চিন্তা করছে, বেগ বন্টন দিয়ে, বেগ বন্টন করে। কিভাবে, গ্যাস অণুসমূহের মধ্যে, গ্যাস অণুগুলোর মধ্যে বেগ বন্টন করে। ঠিক আছে, গ্যাস অণুগুলোর মধ্যে বেগ বন্টন করে। সো এই সূত্রটা হচ্ছে সবচাইতে আধুনিকতম সূত্র। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ম্যাথ করব তখন শুধুমাত্র এই ইকুয়েশনটা দিয়েই ম্যাথ করব। এই ইকুয়েশনটা দিয়ে কেন ম্যাথ করতে পারবো না, এই ইকুয়েশনটা দিয়ে ম্যাথ করব না, এখানে লিখে রাখো, এটি দিয়ে ম্যাথ করব না, এটি দিয়ে ম্যাথ করব না। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা কেন ম্যাথ করতে পারবো না, বিকজ এই ইকুয়েশনে ক্লসিয়াস একটা অণুকে মাত্র শুধুমাত্র গতিশীল রাখছে, বাকি সবগুলোকে স্থির ধরে নিছে। কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু একটু ভিন্ন, বাস্তব প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। বাস্তবে একটা গ্যাস পাত্রের মধ্যে, একটা গ্যাস আধারের মধ্যে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস কি থাকে, গতিশীল থাকে, প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস গতিশীল থাকে। তাই এখানে যেহেতু একটা গ্যাস পার্টিকেলসকে গতিশীল ধরে বাকি সবগুলোকে স্থির ধরছে, সো আমরা ম্যাথ করার সময় এটাকে ইউজ করব না। আবার বোল্টজম্যানের সূত্রটা এটাকে হালকা মডিফাই করে পাওয়া গেছে। সো এটা আমরা ম্যাথ করার জন্য ইউজ করব না, আমরা ম্যাথ করার জন্য সবচাইতে আধুনিকতম সূত্রটা ইউজ করব, যেটাকে বলা হয় ম্যাক্সওয়েলের সূত্র। আমরা গড়মুক্ত পথের ম্যাথ করার সময় এটি দিয়ে ম্যাথ করব সব সময়, এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। এই সূত্র দিয়ে কি করতে হবে,
ম্যাথ করতে হবে। তাহলে গড়মুক্ত পথের ম্যাথ করার জন্য আমরা সবসময় এই সূত্রটাই ইউজ করব যে ল্যামডা সমান 1/√2 n/d², যেখানে তোমার n হচ্ছে প্রতি একক আয়তনে মুক্ত গ্যাস অনুসংখ্যা, তারপর এখানে ল্যামডা হচ্ছে তোমার গড়মুক্ত পথ, আর ডি হচ্ছে কি সিলিন্ডারের ব্যাস। তো সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। জান্নাতুল ইমা লিখেছো ম্যাথ করতে না পারলে লটার কি দরকার। দেখো আসলে ক্লসিয়াস যদি এই লটা না দিত তাহলে বোল্টজম্যান এসে এই লটা বানাইতে পারতো না, ম্যাক্সওয়েল এসে এই লটা বানাইতে পারতো না। কথা বুঝতে পারছো? সো এই লটা ভুল হলেও এই লটা পুরোটা ভুল না। এই লটার ধারণা যদি না দেওয়া হতো তাহলে তোমার বোল্টজম্যান এটা বানাইতে পারতো না, বোল্টজম্যান এটা না বানাইলে ম্যাক্সওয়েল এটা বানাইতে পারতো না। সো আমরা সবচাইতে আধুনিকতম সূত্র দিয়ে ম্যাথ করব, বেশ ভালো কথা, কিন্তু আমরা এই সূত্রগুলো অস্বীকার করতে পারবো না। কেন পারবো না? বিকজ তোমাকে যদি ম্যাথ করার সময় বলে দেয় ক্লসিয়াসের মতে গড়মুক্ত পথের সমীকরণ বের করো, তখন কিন্তু তোমাকে অবশ্যই এই সূত্র দিয়ে করতে হবে। তোমাকে যদি বলে দেয় বোল্টজম্যানের মতে গড়মুক্ত পথের সমীকরণ বের করো, তখন তোমাকে অবশ্যই এই ইকুয়েশন দিয়ে করতে হবে। এবার যদি তোমাকে কিছু না বলে তখন তুমি অবশ্যই ম্যাক্সওয়েল দিয়ে করবা, আর ম্যাক্সওয়েল দিয়ে বলে দিলে তো ম্যাক্সওয়েল দিয়ে করবাই। সো এই হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্লসিয়াস, বোল্টজম্যান অ্যান্ড ম্যাক্সওয়েল। তো তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। এন কি ছিল? এন হচ্ছে প্রতি একক আয়তনে মুক্ত গ্যাস অনুসংখ্যা, প্রতি একক আয়তনে গ্যাস অনুসংখ্যা, প্রতি একক আয়তনে মুক্ত গ্যাস অনুসংখ্যা। তো ঠিক আছে, আজকে আমাদের গড়মুক্ত পথ রিলেটেড যত ধরনের তোমার ইকুয়েশন ছিল, যত ধরনের খুঁটিনাটি বিষয় ছিল, সবগুলো মোটামুটি আজকে কভার করে দিছি। তো আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করবো না, আজকের ক্লাসটা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ক্লাসে। কালকে তোমাদের একদিন গ্যাপ থাকবে, কালকে তোমরা লেকচার 3 থেকে শুরু করে লেকচার 6 পর্যন্ত সব কিছু গুছাই নিবা। 3, 4, 5, 6 4টা লেকচার আমি টানা নিছি, এই 4টা লেকচার তোমরা একদম সব গুছাই ফেলবা। কালকে একদিন গ্যাপ থাকবে, সোমবার আবার শুরু হবে, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা চ্যাপ্টারের প্রায় লাস্টের দিকে, আর বেশ কিছু বাকি নাই, বেশি কিছু বাকি নাই, আর 2-3টা ক্লাসের মধ্যে আশা করতেছি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি সবাইকে।